আজকের এই ভার্চুয়াল শ্রেণীকক্ষে আমি সকল শিক্ষার্থী বন্ধুদেরকে স্বাগত জানাই। আজকের এই অনুষ্ঠানে আমি যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি তা হলো প্রথাগত শিক্ষা ও প্রথা বহির্ভূত শিক্ষা, অর্থাৎ ফর্মাল এডুকেশন অ্যান্ড ইনফর্মাল এডুকেশন। তো শিক্ষার্থী বন্ধুরা, এই আলোচনায় যাওয়ার পূর্বে আমরা দেখে নিই যে আজকের এই বিষয়ের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে কি কি রয়েছে। তো প্রথমেই আমি এই বিষয় সম্পর্কে একটা ভূমিকা দিতে চাই যে আমরা সকলেই জানি যে শিক্ষা এমন একটা বিষয় যেটা কখনোই শুধুমাত্র প্রথাগত বা আমাদের যে ফর্মাল সেটিং রয়েছে সেখানেই শুধুমাত্র অনুষ্ঠিত হয় এরকম নয়। একটা মানুষ তার জন্ম থেকে আমৃত্যু যতদিন না তার মৃত্যু হয় ততদিন কিন্তু সে শিখতে থাকে। এটাই হচ্ছে শিক্ষার সবচেয়ে বড় আম সত্যিকারের একটা পন্থা। অর্থাৎ মানুষ সবসময়ই শিখতে থাকে। শিক্ষা কোনো নির্দিষ্ট কোনো একটা গণ্ডির মধ্যে আমরা কখনোই এটাকে আবদ্ধ করতে পারি না। তাই আজকে মূলত যে আলোচনা আমার, সে আলোচনার মধ্যে ফরমাল এডুকেশন অর্থাৎ যে প্রথাগত যে শিক্ষা আমরা পেয়ে থাকি সেটা এবং তার সঙ্গে প্রথা বহির্ভূত যেটা হচ্ছে ইনফরমাল এডুকেশন সেটা কেমন সেটা নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনাটা আমি করব। তো প্রথমত হলো শিক্ষা মানুষের আম কেন দরকার সে আলোচনা গুরুত্বপূর্ণ নয়। তার কারণ আমরা সকলেই জানি যে একটা মানুষকে যদি সামাজিকভাবে একটা মানুষকে যদি সভ্যভাবে এই পৃথিবীতে থাকতে হয়, বসবাস করতে হয় বা তার সহ অবস্থান করতে হয় বাকি মানুষদের সঙ্গে, বাকি পরিবেশের সঙ্গে, তাহলে শিক্ষার কোনো বিকল্প নেই। আমাদের যদি আ উন্নতি করতে হয়, তাহলে শিক্ষা হচ্ছে একমাত্র মাধ্যম, যেটা ছাড়া কিন্তু কখনোই আমাদের উন্নতি সম্ভব নয়। এটা পৃথিবীর সকল মানুষই জানে। তাই শিক্ষা মানুষের মানসিক, সামাজিক, অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শুধুমাত্র জ্ঞান অর্জনের একটি মাধ্যম নয়, বরং ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধি, সামাজিক মানোন্নয়ন, জাতীয় উন্নয়নের একটি অপরিহার্য উপাদান। শিক্ষা সাধারণত আ আ মূলত ৩ টি প্রধান ভাগে শিক্ষাকে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রথাগত শিক্ষা, ফরমাল এডুকেশন, প্রথা বহির্ভূত শিক্ষা, ইনফরমাল এডুকেশন এবং অপ্রথাগত শিক্ষা, নন ফরমাল এডুকেশন। তো আজকে আমার যে আলোচনা মূলত সেটা কিন্তু প্রথাগত শিক্ষা এবং আ অ প্রথা বহির্ভূত শিক্ষা। তাহলে আসুন তাহলে দেখে নেওয়া যাক যে এই প্রথাগত শিক্ষা এবং প্রথা বহির্ভূত শিক্ষা কেমনভাবে সংগঠিত হয়। তো প্রথাগত শিক্ষা বা প্রথা বহির্ভূত শিক্ষা এবং অপ্রথাগত শিক্ষা আ মূলত আজকের আলোচনা কিন্তু প্রথাগত শিক্ষা বা প্রথা বহির্ভূত শিক্ষা। তো ১ম এই আমরা আমি যে বিষয়টা তুলে ধরছি সেটা হচ্ছে প্রথাগত শিক্ষা বা ফরমাল এডুকেশন। তো আমরা জানবো যে প্রথাগত শিক্ষা বলতে আমরা কি বুঝি? প্রথাগত শিক্ষার অর্থ কি? প্রথাগত শিক্ষা হলো একটি কাঠামোবদ্ধ, পরিকল্পিত এবং নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা যা সরকার বা অনুমোদিত সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত হয়। অর্থাৎ যদি খুব সহজভাবে আমরা বুঝি তাহলে বিষয়টা এরকম যে বিভিন্ন নিয়ম কানুনের মধ্য দিয়ে একটা নির্দিষ্ট স্ট্রাকচারের মধ্য দিয়ে সরকারিভাবে বা কোনো অন্যান্য সংস্থার মধ্য দিয়ে যখন একটা নর্মস রেগুলেশনের মধ্য দিয়ে কোনো শিক্ষা পরিচালিত হয় তখন সেটা কিন্তু প্রথাগত শিক্ষা। প্রথাগত শিক্ষা মানে এরকম নয় যে আমার সেটা ব্যক্তিগত ইচ্ছার উপরে সেটা হবে বা আমি এরকম আম স্কুল যাব না। আমি সেখানে আমার স্কুল যাওয়ার দরকার নেই বা আমি আমার ঘরে বসেই মানে আমি শিখবো। তখন কিন্তু সেটা কিন্তু আর প্রথাগত শিক্ষা রইল না। আমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ব্যবস্থার উনার যে শিক্ষা গ্রহণ যে পদ্ধতি বা উনি তার যে ছোটবেলায় যে শিক্ষা তিনি নিয়েছিলেন, সেটা যদি আমরা দেখি, সেটা কিন্তু পুরোটা কিন্তু প্রথাগত শিক্ষা ছিল না। তার কারণ তিনি বিদ্যালয়ে যেতে পছন্দ করতেন না। তার মানে এই নয় যে তার শিক্ষা ব্যবস্থাটা পরিচালিত হয়নি। কারণ তার তার পরিবার এতটাই সমৃদ্ধ শিক্ষা নিয়ে, সেখানে কিন্তু তার শিক্ষা কার্য পরিচালিত ঠিক হয়েছে। তো কিন্তু যখন আমরা প্রথাগত শিক্ষার কথা বলব, তখন কিন্তু ওরকম পারিবারিক শিক্ষার মধ্যে থাকলেই কিন্তু হবে না। আমি এটা বোঝানোর স্বার্থে বলছি যে প্রথাগত শিক্ষা বা ফরমাল এডুকেশন মানেই হচ্ছে যদি আমরা ফরমাল এডুকেশন এর মধ্য দিয়ে যাই, শিক্ষা গ্রহণ করি,
তখন কিন্তু আমাকে বিভিন্ন নিয়ম কানুন বা বিভিন্ন রুলস রেগুলেশন এগুলো কিন্তু মানতেই হবে। যেটা একটা নির্দিষ্ট আম উম সরকারি সংস্থা হতে পারে, বেসরকারি সংস্থা হতে পারে। কিন্তু তাকে নিয়মের মধ্য দিয়ে কিন্তু এই শিক্ষা কার্য পরিচালিত হতে হবে। এটি বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সাধারণত আমরা যেভাবে অভ্যস্ত পড়াশুনো করে, যেটাকে আমরা অনেক সময় কনভেনশনাল সিস্টেমও বলে থাকি। অর্থাৎ যেরকমভাবে আমরা আমাদের নিজেদের যে শিক্ষা যখন গ্রহণ করেছি, সেই ব্যবস্থার মধ্য দিয়ে গ্রহণ করেছি, সেই ব্যবস্থাটাই কিন্তু একটা প্রথাগত শিক্ষার ব্যবস্থা। এবং শিক্ষার্থীরা এই ব্যবস্থার মাধ্যমে একটা ডিগ্রি, সার্টিফিকেট বা ডিপ্লোমা অর্জন করতে পারে, যা পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক স্বীকৃতির জন্য অপরিহার্য। অর্থাৎ এখানে যখন আমরা কোনো একটা কোর্সের মধ্যে ভর্তি হচ্ছি, যখন একটা সেখানে নির্দিষ্ট দিন আমাকে সেখানে যেতে হচ্ছে, সেখানে আমাকে ক্লাস করতে হচ্ছে, সেখানে আমাকে সেখানকার যে নিয়ম নীতি সেগুলো পালন করতে হচ্ছে, সেখানকার কিছু ড্রেস কোড থাকতে পারে বা সেখানকার কিছু সময়ের নিয়ম থাকতে পারে এবং সেখানে কিন্তু আমাকে একটা নির্দিষ্ট ইভালুয়েশন এর মধ্য দিয়ে আমাকে প্রমাণ করতে হচ্ছে যে হ্যাঁ, এই বিষয় সম্পর্কে আমি জ্ঞান অর্জনের জন্য যে সমস্ত বিষয়গুলো রাখা হয়েছিল সেগুলো আমি অ্যাচিভ করেছি। আমি এটা উত্তীর্ণ হয়েছি, তখন আমাকে ডিগ্রির সার্টিফিকেট বা ডিপ্লোমার মধ্য দিয়ে কিন্তু আমার একটা স্বীকৃতি সেখানে দেয়া হয়। এই গোটা প্রক্রিয়াটাকে আমরা বলতে পারি একটা প্রথাগত শিক্ষা বা ফরমাল এডুকেশন। এখন আমাদের আ আরো আরো বেশি করে বিষয়টা সম্পর্কে একটু ধারণা অর্জন করতে চাই, তাহলে কিন্তু এই প্রথাগত শিক্ষা সম্পর্কে আমাদের তার বৈশিষ্ট্যগুলো জানা দরকার। এবং এই বৈশিষ্ট্যগুলো থেকে এই বিষয় সম্পর্কে আরো আরো পরিষ্কার এবং সুন্দর একটা ধারণা কিন্তু আমরা তৈরি করতে পারি। প্রথমত যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা হচ্ছে সাংগঠনিক কাঠামো। অর্থাৎ অর্গানাইজেশনাল যে আ স্ট্রাকচার সেটা হচ্ছে সাংগঠনিক কাঠামো। তো এই সাংগঠনিক কাঠামোটা কেমন হওয়া উচিত? এটি সরকার বা শিক্ষা বিষয়ক কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত একটি সুশৃঙ্খল ব্যবস্থা। যেমন আমরা ধরি, যদি আমরা প্রাথমিক শিক্ষার কথা বলি। প্রাথমিক শিক্ষা আমরা চাইলেই একটা প্রাথমিক শিক্ষা হয়তো বাড়িতে নিতে পারি। কিন্তু আমি যদি প্রথাগত শিক্ষার মধ্য দিয়ে প্রাথমিক শিক্ষা নিতে চাই, তাহলে সেখানে আমাকে যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলো আছে, হতে পারে সেটা সরকারি, হতে পারে সেটা বেসরকারি। কিন্তু সেই বেসরকারি হলেও তাকে কিন্তু সরকারি বিভিন্ন নিয়ম অনুযায়ী কিন্তু তাকে সেই বিদ্যালয়ের পরিকাঠামো তৈরি করতে হবে। তাকে রুলস রেগুলেশন গুলো তৈরি করতে হবে। তাকে নির্দিষ্ট যে সমস্ত সময় সেখানে আ শিক্ষার্থীরা ব্যয় করে, সেই সময়টা তাকে ধার্য করতে হবে। বিভিন্ন রকমের বোর্ড রয়েছে আমরা জানি, আইসিএসসি, আমরা যদি পশ্চিম বাংলার কথা বলি সেখানে আমাদের প্রাথমিক শিক্ষা সংসদ রয়েছে বা সিবিএসই বোর্ড রয়েছে। এইভাবে বিভিন্নভাবে সরকারি নিয়মের মধ্য দিয়ে কিন্তু একটা সাংগঠনিক কাঠামো তৈরি করে তবেই কিন্তু এই শিক্ষা কার্য পরিচালিত হতে পারে। দ্বিতীয়ত হলো গঠনমূলক এবং নিয়ন্ত্রিত পদ্ধতি। গঠনমূলক এবং নিয়ন্ত্রিত পদ্ধতি কেন আমরা বলছি? কারণ এটি একটি পূর্ব নির্ধারিত কাঠামো অনুযায়ী পরিচালিত হয়। যেখানে নির্দিষ্ট পাঠক্রম, পরীক্ষার মূল্যায়ন এবং নিয়মানুবর্তিতার মাধ্যমে শিক্ষা প্রদান করা হয়। অর্থাৎ এখানে একটা এজেন্সিস রয়েছে, নোডাল এজেন্সিস বলি সেগুলোকে আমরা। যে এজেন্সিস গুলো কিন্তু এগুলোকে নিয়ন্ত্রণ করে। আমি অর্থাৎ যে প্রাথমিক হোক বা আম সেখানে উচ্চ প্রাথমিক হোক বা মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক হোক বা বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষাই হোক না কেন, সেই শিক্ষা কিন্তু আ সরকার একটা নির্দিষ্ট ফরমেট কিন্তু সেখানে দিয়েছে। সেই ফরমেটের মধ্যে কি থাকছে? যেটা আমি বললাম, একটা নির্দিষ্ট পাঠক্রম থাকছে, একটা নির্দিষ্ট মূল্যায়নের ব্যবস্থা থাকছে, সেখানে কিছু নিয়ম নীতি থাকছে, যেগুলো একটা গঠনমূলক এবং নিয়ন্ত্রিত পদ্ধতি আমরা এখানে বলছি। তৃতীয়ত হলো নির্দিষ্ট পাঠক্রম। এই নির্দিষ্ট পাঠ্যক্রম কেন দরকার? যখন আমরা কোনো একটা ফরমাল শিক্ষার কথা বলছি বা প্রথাগত শিক্ষার কথা বলছি, সেই শিক্ষা এরকম হতে পারে না যে সেখানে শিক্ষার্থীরা নিজের পছন্দ মতো কনটেন্ট সে মা শিখছে। সেটা হতে পারে যদি সে আম অপ্রথাগত শিক্ষার মধ্য দিয়ে সে শিখতে চায়। যেমন তার পরিবার তাকে পরিবারের মধ্য দিয়ে একজন শিশুর যে শিক্ষাটা হয়, সেখানে কিন্তু নির্দিষ্ট কোনো পাঠ্যক্রম থাকে না। সেখানে সে প্রতিনিয়ত যা কিছু দেখছে, সেগুলো সম্পর্কে শিখছে, সেগুলোর নাম শিখছে, আমাদের সমাজ ব্যবস্থা সম্পর্কে শিখছে। সেটা কিন্তু প্রথাগত শিক্ষার মধ্যে আসলে কিন্তু সেই রকমভাবে হবে না। তার কারণ এখানে একটা নির্দিষ্ট সময়ের ব্যাপার রয়েছে। অর্থাৎ এই বয়স অনুযায়ী, এই সময় অনুযায়ী কেমন জিনিস সে শিখতে পারে সেটা কিন্তু যারা এই সম্পর্কে এক্সপার্ট, তাদের এক্সপার্টিজ এর মধ্য দিয়ে তারা নির্ণয় করেছে। যেমন আমরা উদাহরণ হিসেবে যদি দেখি যে কোন একজন শিশু, তার হয়তো ৫ থেকে ৬ বছর বয়স। সেই ৫ থেকে ৬ বছর বয়স অনুযায়ী তার যে অঙ্কগুলো রয়েছে, যে ম্যাথ গুলো রয়েছে, তার কাঠিন্য মান কেমন হতে পারে? সেখানে সে ল্যাঙ্গুয়েজ যেটা শিখছে তার কাঠিন্য মান কেমন হতে পারে?
সেখানে যদি সে বিজ্ঞান শেখে তার তার কাঠিন্য মান কেমন হতে পারে? তার বয়স অনুযায়ী কিন্তু তাকে আমরা সেখানে নির্দিষ্ট করা হচ্ছে। তার কারণ এগুলো নিয়ে যারা জানে বা যারা এগুলো নিয়ে চর্চা করে তাদের মধ্য দিয়ে একটা কমিটির মধ্য দিয়ে কিন্তু এই পাঠ্যক্রম বা সিলেবাসগুলো ঠিক করা হয়। এবং লাস্ট যে বিষয়টা এখানে প্রথাগত বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে সেটা হচ্ছে স্বীকৃতি। অর্থাৎ এখানে আমরা সাংগঠনিক কাঠামো, গঠনমূলক বা নিয়ন্ত্রিত পদ্ধতি, তার সঙ্গে বা নির্দিষ্ট পাঠ্যক্রম এগুলো করার মধ্য দিয়ে আমরা যখন একেবারে শেষের দিকে আমরা যখন আসি তখন কিন্তু একটা স্বীকৃতির দরকার হয়। অর্থাৎ রেকগনিশন এর দরকার হয়। এবং সেই রেকগনিশন কিভাবে হয়? সফলভাবে কোনো কোর্স সম্পন্ন করলে শিক্ষার্থীরা একটা ডিগ্রি পায় বা একটা সার্টিফিকেট পায় বা একটা ডিপ্লোমা অর্জন করে। এই ডিপ্লোমা অর্জনের মধ্য দিয়ে সেই প্রতিষ্ঠান তাকে স্বীকৃতি দেয় যে তুমি এই বিষয় সম্পর্কে এক্সপার্ট হয়েছো। এটাকে যদি আমরা টেকনিক্যাল এডুকেশন এর ক্ষেত্রে দেখি, যে সাপোজ আমরা কোনো একজনকে আ উম ডাক্তার হিসেবে সমাজে যখন কেউ পরিষেবা দেয়, তখন কিন্তু কত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে। কেন? কারণ তার যদি কোনো একটা ভুল পদক্ষেপ হয়, তাহলে কিন্তু যেকোনো সময় একটা মানুষ প্রাণ হারাতে পারে। তাহলে একটা ডাক্তার যখন সে হয়, তাকে কিন্তু এরকম একটা নির্দিষ্ট নিয়ম কানুনের মধ্য দিয়ে, নির্দিষ্ট পাঠ্যক্রমের মধ্য দিয়ে, নির্দিষ্ট শৃঙ্খলার মধ্য দিয়ে কিন্তু তাকে পড়াশোনা করে তবেই সে কিন্তু একটা ডিগ্রি অর্জন করে। ধরলাম আমরা ধরে ধরে নিতে পারি যে কোনো একজন এমবিবিএস। তাকে যখন গভর্নমেন্ট এই সার্টিফিকেটটা দিচ্ছে বা কোনো প্রাইভেট কলেজ যেটাই হোক না কেন, তাকে যখন এই সার্টিফিকেটটা দিচ্ছে তখন আমরা ধরেই নিতে পারি যে সে আম বিভিন্ন যে সমস্ত আ রোগ সম্পর্কে তার অনেক ধারণা থাকবে এবং সে প্রাথমিক যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করতে পারবে। ইনজেকশন দেয়া হোক, সেখানে ব্লাড প্রেশার মাপা হোক, এই যে প্রাথমিকভাবে যে অন্তত যে সমস্ত আমরা পরিষেবাগুলো ডাক্তারদের থেকে পেয়ে থাকি। এবার আমরা ভেবে নিই যে একটা ভুল ইনজেকশন যদি কাউকে পুশ করা হয় তাহলে কিন্তু তার প্রাণহানি হতে পারে। তাহলে স্বীকৃতি তখনই আমরা দিচ্ছি যখন হচ্ছে সফলভাবে সে সেই কোর্সটাকে সম্পন্ন করছে। তাহলে প্রথাগত শিক্ষা মানেই হচ্ছে যেখানে আমরা আগে থেকেই একটা পাঠ্যক্রম ঠিক করে নিচ্ছি। সেই পাঠ্যক্রম অনুযায়ী কিন্তু আমরা পড়াশোনা শেষ করছি এবং সেখানে একটা স্বীকৃতির ব্যবস্থা করছি এবং সেই স্বীকৃতি অনুযায়ী কিন্তু আমি সমাজে মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। এখানে আরো অন্যান্য অনেকগুলো বৈশিষ্ট্য সেগুলো নিয়েও আমি আলোচনা করব। যেমন হচ্ছে পেশাদার শিক্ষক ও প্রশিক্ষক। এখন কথা হচ্ছে যে এই যে আজকে একজন ডাক্তারের এক্সাম্পল আমি দিলাম, উদাহরণ দিলাম। অর্থাৎ এমবিবিএস সম্পন্ন করতে গেলে তাকে কিন্তু একটা নির্দিষ্ট সিলেবাসের মধ্য দিয়ে তাকে এই বিষয়গুলো জানতেই হবে। যদি সে সেগুলো জানে, যদি সে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়, তবেই তাকে আমরা বলব একজন ডাক্তার। এখন সেই ডাক্তারকে পরিচালিত মানে তার শিক্ষাকার্য পরিচালনা করতে গেলে তাহলে সেখানে কেমন দক্ষ মানুষ দরকার? অবশ্যই সেখানে একজন দক্ষ শিক্ষক দরকার। অর্থাৎ যার এই বিষয় সম্পর্কে পাণ্ডিত্য রয়েছে, সে এই বিষয় সম্পর্কে তার একটা ডিগ্রি রয়েছে। কারণ ডিগ্রির মধ্য দিয়ে আমরা অন্তত এনশিওর করতে পারি যে সে এই বিষয়টার হচ্ছে একজন প্রশিক্ষক। তাহলে একজন এমবিবিএস কে যিনি পড়াবেন তিনি কিন্তু আরো বেশি ডিগ্রি ডিপ্লোমা যেগুলো পড়াতে গেলে লাগে সেগুলো গভর্নমেন্ট ঠিক করে দিয়েছেন যে এমবিবিএস কে পড়াতে গেলে এরকম একজন মানুষ লাগবে, তার এই ডিগ্রি থাকতে হবে। আমরা যদি বলি যে যারা হচ্ছে শিক্ষক হবেন অর্থাৎ যেখানে বিএড কোর্স করানো হয় বা ডিএলএড কোর্স করানো হয় তাদেরকে পড়াতে গেলে যে কেউ গিয়ে কিন্তু সেখানে পড়াতে পারবে না। সেখানে তাকে পড়াতে গেলে তাদের কিন্তু এরকম ডিগ্রি থাকা দরকার, সেটা গভর্নমেন্ট কিন্তু ঠিক করে দিচ্ছে। তাহলে এই শিক্ষা ব্যবস্থা যোগ্য ও প্রশিক্ষিত লোকদের দ্বারাই পরিচালিত হয়। আমরা যখনই প্রথাগত শিক্ষার কথা বলবো, তখন কিন্তু আর এরকম হবে না যে একজন অযোগ্য মানুষ তাকে শেখাচ্ছে বা যার এই বিষয়ে পাণ্ডিত্য নেই বা এই বিষয় সম্পর্কে তার কোনো ডিগ্রি, ডিপ্লোমা, কোনো সার্টিফিকেট নেই, তাকে কিন্তু গভর্নমেন্ট কখনোই বলবে না যে হ্যাঁ, এটা হচ্ছে ইনি এলিজিবল, ইনি এটা পড়াতে পারবেন। কারণ প্রথাগত বলছি মানে ফরমাল বলছি মানে কিন্তু সেখানে নিয়মের মধ্যে থেকেই কিন্তু আমাকে এই কার্য পরিচালনা করতে হবে। দ্বিতীয়ত হলো ক্রমবর্ধমান স্তর। এই ক্রমবর্ধমান স্তর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমি আগেই এক্সাম্পল হিসেবে কিন্তু এখানে আমি বলেছি যে এটি একাধিক স্তর যেমন হচ্ছে যে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর এবং গবেষণা পর্যায়ের কথা আমি বলছি। অর্থাৎ এগুলোর মানেটা কি? এগুলোর মানে হচ্ছে শিক্ষা কার্য আ যখন শুরু হয় তখন কিন্তু তার প্রাথমিক শিক্ষা থেকে শুরু হয় এবং সেখানে সেই প্রাথমিক শিক্ষার যে সমস্ত পাঠ্যক্রম, প্রাথমিক শিক্ষার যে সমস্ত পরীক্ষা ব্যবস্থা, সেই প্রাথমিক শিক্ষার তার যে বয়স সবটাই কিন্তু আগে থেকে ঠিক করা থাকে। অর্থাৎ একটা শিশু আ ৫ হোক, ৬ হোক বা এরকমভাবে কিন্তু নির্দিষ্ট করা থাকে যে এই বয়সে তাকে প্রাথমিক শিক্ষার মধ্যে আসতে হবে। এই বয়সের মধ্যে তাকে প্রাথমিক শিক্ষা কমপ্লিট করতে হবে। তার প্রাথমিক শিক্ষা যখন কমপ্লিট হলো, সে যখন ওখান থেকে উত্তীর্ণ হলো, সে যখন ওখান থেকে একটা সার্টিফিকেট পেল, তখন তাকে প্রমোশন দেয়া হলো উচ্চ প্রাথমিকের জন্য।
উচ্চ প্রাথমিকে যখন সে সম্পূর্ণ করলো, তখন তাকে প্রমোশন দেয়া হলো মাধ্যমিকের জন্য। মাধ্যমিক হওয়ার পরে তাকে উচ্চ মাধ্যমিকের জন্য। এটা কিন্তু একেবারে কানেক্টেড, একেবারে লিঙ্ক। এরকম খুব কম দেখা যায় কোন একজন শিক্ষার্থী একেবারে মাধ্যমিক বা স্নাতকোত্তর বা আ গবেষণার কাজে ডিরেক্টলি সে ওখানে ইনভলভ হয়ে গেল। এরকম এক্সাম্পল কিন্তু পৃথিবীতে খুব কমই দেখা যায়। হয়তো হতে পারে কিন্তু এই ধরনের কিন্তু এক্সাম্পল কিন্তু নেই। সেজন্য এই বর্ধমান স্তর আমাদের প্রথাগত শিক্ষা বুঝতে গেলে এটা গুরুত্ব সহকারে আমাদেরকে বুঝতে হবে। তৃতীয়ত হলো শৃঙ্খলা এবং নিয়ন্ত্রণ। এই শিক্ষা কাঠামোতে নির্দিষ্ট শৃঙ্খলা, নিয়ম এবং মূল্যায়ন পদ্ধতি রয়েছে। অর্থাৎ এখানে আমি চাইলেই আমি আমার নিজের মতো করে এখানে কিন্তু আমি বলতে পারি না যে হ্যাঁ, আমি সব জানি। আমি যদি সেটা ক্লেম করি তাহলে আমাকে কিন্তু সেই পরীক্ষা পদ্ধতির মধ্য দিয়ে যেতে হবে। অর্থাৎ একটা কোর্সের শেষে সেখানে একটা পরীক্ষার ব্যবস্থা থাকে। সেই পরীক্ষার মধ্য দিয়ে আমাদেরকে প্রমাণ করতে হয় যে আমি বিষয়টা জানি। তখনই কিন্তু আমাকে যেমন আমি ডাক্তারের এক্সাম্পল দিলাম। সেটা কোনো একজন আ যারা আইন নিয়ে পড়াশুনো করে বা আইন নিয়ে চর্চা করে তাদের সেই সম্পর্কে ছাড় দেয়া হতে পারে। যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে চর্চা করে তাদেরকে সেভাবে ছাড় দেয়া হতে পারে। কিন্তু একবার ভেবে দেখুন, যদি এখানে কোনো ভুলভাবে তাকে যদি সার্টিফাই করা হয়, তাকে যদি সেই স্বীকৃতি দেয়া হয়, তাহলে কত বড় ক্ষতি হতে পারে। এবং এই ধরনের ক্ষতি কিন্তু আমরা বিভিন্ন সময় প্রত্যক্ষ করি। অর্থাৎ কোনো একজন ইঞ্জিনিয়ার সে একটা কোনো টাওয়ার বানিয়েছে, সে কোনো একটা ব্রিজ বানিয়েছে। আমরা হঠাৎ করে দেখলাম সেই ব্রিজটা ধসে পড়ে গেল। তার কারণ কি? তার যে এক্সপার্টিজ থাকা উচিত ছিল বা যেভাবে স্বীকৃতি পাওয়া উচিত ছিল, সেখানে হয়তো কোথাও ঘাটতি আছে। নইলে এত বড় ঘটনা তো ঘটতে পারে না। প্রাকৃতিক দুর্ঘটনায় কোনো কিছু হলে সেটা আলাদা ব্যাপার। সেখানে অনেক কিছুই হতে পারে। কোনো একটা ভূমিকম্প হয়ে গেল, সেখানে কোনো একটা ব্রিজ ধসে গেল, সেটা হতে পারে। কিন্তু নরমালি একটা ব্রিজ কখনোই ভেঙে পড়ার কথা না। সে যদি সেই এক্সপার্টিজ দিয়েছে সে সেটা তৈরি করে। তাহলে এটা কিন্তু শৃঙ্খলা এবং নিয়ন্ত্রণের বিষয় কিন্তু এখানে থাকছে। চতুর্থত হলো সমাজ এবং কর্মজীবনের জন্য প্রস্তুতি। আমরা আমাদের বৃহত্তর সমাজ ব্যবস্থার মধ্যে আমাদের জাতীয় স্তরে আমরা যদি দেখি, সেখানে কিন্তু যারা এই ফরমাল শিক্ষার মধ্য দিয়ে গুণমান সম্পন্ন মানুষ, তারাই কিন্তু আমাদের এই সমাজ ব্যবস্থাটাকে ধরে রাখে। তারাই কিন্তু আমাদের সরকারের বিভিন্ন যে সমস্ত দপ্তরগুলো রয়েছে সেখানে তারা কাজ করে, সেখানে তারা পরিষেবা দেয়, সেখানে তারা আ তাদের এক্সপার্টিজ এর মধ্য দিয়ে একটা সুন্দর শৃঙ্খলিত একটা ব্যবস্থা কিন্তু পরিচালিত করে। তাহলে এই যে প্রথাগত শিক্ষার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে সমাজ এবং কর্মজীবনের জন্য নিজেকে তৈরি করা, নিজেকে প্রস্তুত করা। যেখানে এটি শুধু শিক্ষার্থীদের জ্ঞান দেয়া নয়, বরং সামাজিক দায়িত্বশীলতা, কর্মজীবনের দক্ষতা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কিন্তু সেখানে অনেক তাদেরকে বাড়ায়। প্রথাগত শিক্ষার আলোচনা প্রসঙ্গে আমি সেখানে তাদের যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো এখানে আমি আলোচনা করলাম। এখন এই প্রথাগত শিক্ষা যদি আমাদেরকে আরো ভালো করে বুঝতে হয়, তাহলে এখানে কিছু উদাহরণ কিন্তু জানা দরকার বা এই উদাহরণগুলোর মধ্য দিয়ে আমরা এই বিষয়টাকে আরো পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু বুঝতে পারি। যেমন আমরা যদি বলি স্কুল শিক্ষা। স্কুল শিক্ষা কেমন? সরকারি ও বেসরকারি স্কুলের মাধ্যমে শিশুদের মৌলিক যে শিক্ষা প্রদান করা হয়, অর্থাৎ আমাদের বাড়িতে যে শিশুরা আছে তাদেরকে আমরা যে বিদ্যালয়ে পাঠাই, এটা আমরা স্কুল শিক্ষা বলতে পারি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কেমন হয়? বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জন করি। অর্থাৎ তার যখন প্রাথমিক শিক্ষা, তার যখন মাধ্যমিক শিক্ষা, তার যখন উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ হয়, তখন তাদেরকে স্বীকৃতি দেওয়া হয় যে তুমি ইউ আর এলিজিবল ফর গেটিং হায়ার এডুকেশন। তখন তাকে আমরা বিশ্ববিদ্যালয় বা কোনো কলেজ স্তরে স্নাতক বা স্নাতক স্তরের জন্য পাঠাই। এবং এখানে রয়েছে কারিগরি শিক্ষা, যেটা আমি অলরেডি উদাহরণ দিয়েছি যে চিকিৎসক হতে গেলে এমবিবিএস ডিগ্রি সেখানে হয়, এমডি ডিগ্রি হয়। যেমন কেউ যদি ইঞ্জিনিয়ারিং হতে চায় সেখানে বিটেক ডিগ্রি হয়। যেমন কেউ যদি আইন নিয়ে পড়াশোনা করতে চায় তারা সেটা সম্পূর্ণ করার পর তাদেরকে এলএলবি বা এলএলএম বলা হয়। তাহলে এভাবে কিন্তু শিক্ষা প্রথাগত একটা স্ট্রাকচারের মধ্য দিয়ে এরকমভাবে কিন্তু পরিচালিত হয়। এখন কথা হচ্ছে যে এই প্রথাগত শিক্ষার গুরুত্ব রয়েছে কেন? বা এর গুরুত্বটা কি? প্রথাগত শিক্ষা না হলে কি হয় না? যেখানে আমি আমার আলোচনা প্রসঙ্গে আমাদের গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের এক্সাম্পল দিয়েছি। বা আমরা যদি কাজী নজরুল ইসলামের জীবনী দেখি, তিনি কিন্তু খুব বেশি প্রথাগত শিক্ষা পাননি। তা সত্ত্বেও দেখা যাবে তিনি অনেক সুন্দর কবিতা, অনেক বিখ্যাত সব গান তিনি কিন্তু রচনা করে গেছেন। এখন কথা হচ্ছে যে একটা এক্সেপশনাল কখনো এক্সাম্পল তো হতে পারে না। কারণ তারা হচ্ছেন এক্সেপশনাল মানুষ। তারা এক্সট্রা অর্ডিনারি এবং ক্রিয়েটিভ প্রতিভা নিয়েই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। তাদের ক্ষেত্রে আমাদের সকলের জনগণের তাদের মতো হবে এটা আমরা আশা না করাই হয়তো উচিত হবে। তার কারণ তারা এক্সট্রা অর্ডিনারি ব্যক্তিত্ব।
তাদের শিক্ষা হয়তো ফরমাল বা প্রথাগত শিক্ষার মধ্য দিয়ে হয়নি। কিন্তু অপ্রথাগত শিক্ষার মধ্য দিয়ে কিন্তু তাদের শিক্ষা ঠিক হয়েছে। যার ফলে আমরা আজ এত বড় মানুষদেরকে পেয়েছি। তো প্রথাগত শিক্ষার গুরুত্ব রয়েছে, তার কারণ আমি আগেই বলেছি যে একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা এখানে সমাজ ও ব্যক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে এখানে মানসম্মত শিক্ষা প্রদান, এটি একটি নিয়ন্ত্রিত পরিবেশে মানসম্মত শিক্ষা নিশ্চিত করে। এই মানসম্মত শিক্ষা যদি না হয় তাহলে কি হতে পারে তারও এক্সাম্পল আমি দিয়েছি। আমরা অনেক সময় দেখি দুর্ভাগ্যজনক ভাবে অনেক চিকিৎসকের ভুল চিকিৎসার ফলে অনেক পেশেন্ট বা রোগীরা কিন্তু প্রাণ হারান। তার মানে তার যে শিক্ষাটা হয়েছে সেটা কিন্তু মানসম্মত শিক্ষা হয়নি। তাহলে শিক্ষা, প্রথাগত শিক্ষা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ এখানে মান নিয়ে যদি আমরা কোনো কম্প্রোমাইজ করি, এবার মান যদি আমরা না দেখি, তাহলে কিন্তু এই ধরনের দুর্ঘটনা কিন্তু সমাজে হতে পারে। বা এই মানসম্পন্ন মানুষ যদি আমরা প্রথাগত শিক্ষার মধ্যে দিয়ে তৈরি করতে না পারি, তাহলে কিন্তু আমাদের জাতীয় আয় ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হতে পারে। আমাদের জাতি হিসেবে পৃথিবীতে আত্মপ্রকাশ করতে গেলে আমাদের অনেক সমস্যা হতে পারে। এবং সেখানে সার্টিফিকেট এবং স্বীকৃতি অর্থাৎ চাকরি এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে পেশাগত দক্ষতা বৃদ্ধি, এটি শিক্ষার্থীদের চাকরি এবং কেরিয়ারকে প্রস্তুত করে। সামাজিক এবং নৈতিক মূল্যবোধ শেখায়। অর্থাৎ একজন মানুষ শুধুমাত্র চাকরি করবে, জীবনযাপন করবে তাই নয়। চাকরি সেটা হয়তো আমরা বলি ঠিকই, কিন্তু এটা এক ধরনের সেবা। অর্থাৎ তিনি কোনো একটা ডাক্তারি, কোনো একটা আম বা কোনো একটা ইঞ্জিনিয়ারিং বা কোনো একটা বা জেনারেল এডুকেশনও হতে পারে। সেটার মধ্য দিয়ে কিন্তু সে জাতি গঠনের ক্ষেত্রে, সমাজ গঠনের ক্ষেত্রে সমাজ সেবক হিসেবে কিন্তু একজন নিজেকে কিন্তু সে অন্তর্ভুক্ত করছে। এবং সেখানে তার নৈতিক মূল্যবোধ, তার সামাজিক মূল্যবোধ এগুলো কিন্তু রয়েছে। তাহলে প্রথাগত শিক্ষা শুধুমাত্র একটা মানুষকে তার গুণগত মান বৃদ্ধিই করছে না, কোনো বিষয় সম্পর্কে জ্ঞান তৈরি করছে না। তার সঙ্গে তাকে একজন সামাজিক এবং নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবেও কিন্তু তৈরি করছে। এবং নতুন প্রযুক্তি এবং জ্ঞান অর্জন। আমরা জানি যে মানুষের একেবারে সভ্যতার শুরু থেকে বর্তমান সময় অবধি মানুষ যে বিভিন্ন রকমের লড়াইয়ের মধ্য দিয়ে, বিভিন্ন রকমের যে প্রতিকূলতার মধ্য দিয়ে যে মানুষ জীবনযাপন করে, প্রযুক্তি কিন্তু তাদেরকে সেখান থেকে অনেক বেশি তাদের জীবনযাপনটাকে সহজ করে তুলেছে। তাই সেই প্রযুক্তি সম্পর্কেও কিন্তু ফরমাল এডুকেশন মানুষকে অনেক বেশি আধুনিক বিজ্ঞান সম্পন্ন করে তুলেছে। প্রযুক্তির জ্ঞান মানুষের জীবনযাত্রাটাকে আরো সুন্দর করে তুলেছে। তাই এই ফরমাল এডুকেশনের মধ্য দিয়ে নতুন প্রযুক্তি এবং জ্ঞান অর্জনও কিন্তু মানুষের হয়ে থাকে। তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে দাঁড়িয়ে যে মানুষ প্রযুক্তি সম্পর্কেও বিভিন্ন রকমের জ্ঞান অর্জন করছে। প্রথাগত শিক্ষার অন্যান্য গুরুত্বপূর্ণ দিকগুলো রয়েছে, তার মধ্যে ব্যক্তিগত উন্নয়ন, অর্থাৎ একটা মানুষকে যদি একজন আদর্শ, একজন গুণমান সম্পন্ন সমাজ কাঙ্ক্ষিত মানুষ হিসেবে আত্মপ্রকাশ করতে হয়, তাহলে কিন্তু তাকে প্রথাগত শিক্ষার মধ্য দিয়ে যেতে হবে। কারণ প্রথাগত শিক্ষা এমনভাবে ডিজাইন করা হয়, যে শিক্ষার মধ্য দিয়ে মানুষের যে সমস্ত গুণগত যে মান, সেগুলো নিয়ে যে মানুষ জন্মগ্রহণ করে, তার কিন্তু একটা চর্চা, তার কিন্তু একটা তাকে সেটাকে ফার্নিশ করে তাকে আরো উন্নত স্তরে নিয়ে যেতে কিন্তু প্রথাগত শিক্ষাই তাকে সাহায্য করে। এবং এই ব্যক্তিগত উন্নতির জন্য অর্থাৎ ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট এর জন্য প্রত্যেকেই কিন্তু আমরা প্রথাগত শিক্ষার সম্মুখীন হই বা প্রথাগত শিক্ষায় নিজেকে অন্তর্ভুক্ত করি। অর্থাৎ সেখানে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি। কোন মানুষ তার হয়তো কোনো একটা বিষয় সম্পর্কে জ্ঞান রয়েছে, কোনো একটা বিষয় সম্পর্কে তার দক্ষতা রয়েছে। সেই দক্ষতাটাকে আরো বেশি দক্ষ করে তুলতে গেলে কিন্তু প্রথাগত শিক্ষায় তার বিভিন্ন রকমের ব্যবস্থা রয়েছে। যদি আমরা এক্সাম্পল হিসেবে দেখি তাহলে দেখব যে কোনো একজন আর্টিস্ট, সে আঁকতে খুব ভালোবাসে। হয়তো সে এমনি অনেক কিছু ভালো আঁকে। কিন্তু তাকে যদি প্রথাগত শিক্ষার মধ্য দিয়ে এই আঁকার বিষয়ে যদি আরো সুন্দর করে তোলা যায়, তাহলে কিন্তু সে একজন বড় আর্টিস্ট হতে পারে। কোনো একজন মানুষ খুব ভালো গান করতে পারে, তাহলে সেই মানুষটাকে যদি গানের বিভিন্ন বিষয়ে প্রথাগত শিক্ষার মধ্য দিয়ে যেগুলো রয়েছে, তার গানের যে ব্যাকরণ রয়েছে, গানের যে নিয়ম নীতিগুলো রয়েছে, সেগুলো যদি তাকে আমরা শেখাতে পারি, তাহলে দেখা যাবে সে কিন্তু আরো ভালো একজন গায়ক হয়ে কিন্তু সে তার জীবনটাকে আরো সুন্দর করতে পারে। এবং আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি। মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়ালিটি বা একটা গুণ হচ্ছে তার আত্মবিশ্বাস এবং তার সিদ্ধান্ত গ্রহণ করা। অর্থাৎ ডিসিশন মেকিং যদি মানুষের ঠিকমতো না করে উঠতে পারে, তাহলে কিন্তু সেই মানুষ একজন পরিপূর্ণ মানুষ হিসেবে কিন্তু সমাজে প্রতিষ্ঠিত হতে পারে না। আমাদের জীবনে নানান প্রতিকূল পরিবেশ রয়েছে, সেখানে কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এবং সেই সিদ্ধান্ত গ্রহণ করার এই যে ক্ষমতা এবং আত্মবিশ্বাস কিন্তু এই ফরমাল এডুকেশন থেকে আমরা পাই। সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশ। একজন মানুষকে বড় হতে গেলে তাকে বিভিন্ন রকমের ক্রিটিসিজম এর মধ্য দিয়ে যেতে হয়। হয়তো সে নিজে ক্রিটিসাইজ করে কাউকে বা তাকে কেউ ক্রিটিসাইজ করে।
এটা কিন্তু ইট ইজ পার্ট অফ লাইফ। সুতরাং এটাকে স্বাভাবিকভাবে নিয়ে যখন তার চিন্তার স্তরকে আরো সুন্দর করে, সেটাও কিন্তু একটা প্রথাগত শিক্ষার একটা আমরা মনে করি আউটকাম। প্রথাগত শিক্ষার কিছু অন্যান্য দিকও রয়েছে, যেমন হচ্ছে সামাজিক উন্নয়ন। সামাজিক উন্নয়নের মধ্যে নৈতিকতা, সুশৃঙ্খলার শিক্ষা, সহমর্মিতা এবং সহযোগিতার মানসিকতা তৈরি করা, সামাজিক দায়িত্ববোধ সৃষ্টি করা, অর্থাৎ একজন সোশ্যালি রেসপন্সিবল পারসন আমরা হতে পারি এই প্রথাগত শিক্ষার মধ্য দিয়ে। সেখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হলো অর্থনৈতিক উন্নয়ন। একজন দক্ষ জনশক্তি গঠনে সহায়ক ভূমিকা পালন করে এবং আনএমপ্লয়মেন্ট থেকে আমরা নিজেকে এমপ্লয়েড করতে পারি। কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করে ফর্মাল এডুকেশন এবং উদ্যোক্তা তৈরি করে, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট হয়। অনেক নতুন নতুন উদ্যোগের মধ্য দিয়ে অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে আমরা যোগদান করতে পারি। এবং প্রথাগত শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রযুক্তি এবং বৈজ্ঞানিক উন্নতি। আমরা যে বিজ্ঞানসম্মত জ্ঞান অর্জন করি সেটা প্রথাগত শিক্ষার মধ্য দিয়ে পাই, যেটা আমাদেরকে উদার মানসিকতায় একজন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করে সমাজে। গবেষণা এবং উদ্ভাবনের সুযোগ তৈরি করা, আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শিক্ষার বিস্তার করা, নতুন প্রযুক্তি এবং বিজ্ঞান সম্পর্কে আরো জ্ঞান অর্জন করা, এগুলো সবই হচ্ছে প্রথাগত শিক্ষার বিভিন্ন রকমের বিষয়। তো এই প্রথাগত শিক্ষার কিছু সীমাবদ্ধতাও রয়েছে। তো এই প্রথাগত শিক্ষার অনেক বিষয় আমি এখানে আলোচনা করলাম এবং সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং কিন্তু প্রথাগত শিক্ষারও কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন হচ্ছে এটা অত্যন্ত যান্ত্রিক, কঠোর নিয়ম ও সময়সূচি শিক্ষার্থীদের সৃজনশীলতাকে অনেক সময় ব্যাহত করে, স্বাধীন চিন্তা ভাবনার বিকাশকে বাধা সৃষ্টি করে এবং সুযোগের অভাব হয় অনেক সময়। সব শিক্ষার্থী সমান সুযোগ পায় না, বিশেষ করে যারা আর্থিক বা ভৌগোলিক কারণে পিছিয়ে আছে। এবং এটা শিক্ষক নির্ভর, যার ফলে অনেক সময় শিক্ষা কার্য পরিচালনা করতে অসুবিধা হয়। প্রথাগত শিক্ষা সমাজের শিক্ষার একটি মূল ধারা এটা, এবং শিক্ষার্থী এখানে দক্ষতা, জ্ঞান, মূল্যবোধের বিকাশ এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এই সীমাবদ্ধতাগুলোকে যদি বিবেচনা করে আমরা আরো উন্নত করতে পারি, তাহলে প্রথাগত শিক্ষা কিন্তু মানুষের উত্তরণের জন্য একটা অপরিহার্য শিক্ষা ব্যবস্থা। এখন আমি যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো যে আজকে দুটো বিষয় এখানে আলোচনা করার ছিল, সেটা হচ্ছে প্রথাগত শিক্ষা এবং প্রথা বহির্ভূত শিক্ষা। তো আসুন দেখে নেওয়া যাক যে প্রথা বহির্ভূত শিক্ষা কি, অর্থাৎ ইনফর্মাল এডুকেশন কি। এখানে ইনফর্মাল এডুকেশন, এই ইনফর্মাল এডুকেশন কথাটা থেকেই কিন্তু আমরা একটা আন্দাজ করতে পারি, যেটা হলো নিয়মের বাইরে, যেটা হলো একটা রুলস রেগুলেশনের বাইরে যে শিক্ষা কার্য পরিচালিত হয়। তো আমি আগেই বলেছি, শিক্ষা কোনো নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে আমরা আবদ্ধ করে কখনো রাখতে পারি না। শিক্ষা মানুষকে তার জন্ম থেকে মৃত্যু অবধি যতদিন সে পৃথিবীতে থাকে ততদিন কিন্তু তার শিক্ষা কার্য পরিচালিত হতে থাকে। তাহলে আসুন দেখে নেওয়া যাক যে প্রথা বহির্ভূত শিক্ষার অর্থ বলতে আমরা কি বুঝি। অর্থাৎ প্রথা বহির্ভূত বা অপ্রাতিষ্ঠানিক শিক্ষা হলো সেই শিক্ষা যা নির্দিষ্ট কোনো শিক্ষা প্রতিষ্ঠান, প্রাতিষ্ঠানিক কাঠামো এবং মধ্যে সীমাবদ্ধ নয়। এটি স্বাভাবিক জীবন প্রবাহে বিভিন্ন সামাজিক, পারিবারিক, সাংস্কৃতিক অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত হয়। এই শিক্ষার জন্য নির্দিষ্ট পাঠ্যক্রম বা নির্দিষ্ট সময়সীমার প্রয়োজন হয় না। এটি ব্যক্তি জীবনের দৈনন্দিন কর্মকাণ্ড, বাস্তব অভিজ্ঞতা এবং পারিপার্শ্বিক পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু এটি অর্জিত হয়। এখানে প্রথা বহির্ভূত শিক্ষার কিছু সংজ্ঞা আমরা আলোচনা করতে পারি। যেমন গুরুত্বপূর্ণ কিছু সংজ্ঞা এখানে দেয়া হয়েছে। যেমন হচ্ছে চার্লস ও টাফলার বলেছেন যে, প্রথা বহির্ভূত শিক্ষা হলো এমন একটি স্বতঃস্ফূর্ত ও অঙ্গীভূত প্রক্রিয়া যা ব্যক্তি তার জীবনযাত্রার বিভিন্ন অভিজ্ঞতা বা পরিবেশের মাধ্যমে স্বাভাবিকভাবে অর্জন করে। আমরা যদি এখানে এডগার ফাউরের এক্সাম্পলটা দেখি, তিনি ইউনেস্কোর যে রিপোর্ট রয়েছে ১৯৭২ সালে তিনি বলেছিলেন যে, এটি এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে নির্দিষ্ট পাঠ্যক্রমের প্রয়োজন নেই, বরং ব্যক্তি পারস্পরিক সম্পর্ক, বাস্তব অভিজ্ঞতা এবং পরিবেশের মাধ্যমে ধাপে ধাপে দক্ষতা অর্জন করে। আমরা যদি ম্যালকম নোলসের এক্সাম্পলটা দেখি, তিনি ১৯৮০ সালে যে প্রথা বহির্ভূত শিক্ষার যে ডেফিনিশন দিয়েছিলেন, সেখানে তিনি বলেছিলেন, প্রথা বহির্ভূত শিক্ষা হলো স্ব-নির্দেশিত এবং স্বতঃস্ফূর্ত শিক্ষা যা ব্যক্তি অনুসন্ধান, নিজের অভিজ্ঞতা এবং বাস্তব পরিস্থিতি থেকে অর্জন করে। তাহলে এই সংজ্ঞাগুলোকে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখব যে মানুষের জীবনে বেশিরভাগ সময় কিন্তু সে এই প্রথা বহির্ভূত শিক্ষার মধ্য দিয়ে শেখে, এবং যেটা তাকে আস্তে আস্তে ধীরে ধীরে সমাজের একজন কাঙ্ক্ষিত মানুষ হিসেবে তাকে একটা পরিণতি দেয়। পৃথিবীতে বহু মানুষকে আমরা জানি যারা কোনোদিন প্রথাগত শিক্ষা নেয়নি, কিন্তু তারা প্রথা বহির্ভূত শিক্ষার মধ্য দিয়ে সমাজকে আলোকিত করেছে। এখন আমরা দেখে নেব যে এই প্রথা বহির্ভূত শিক্ষারও কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন হচ্ছে যে স্বতঃস্ফূর্ততা এবং স্বাভাবিকতা। এটি পূর্ব নির্ধারিত নিয়ম বা কাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয়, এবং ব্যক্তির স্বাভাবিক অভিজ্ঞতা এবং পরিবেশের মধ্যে এটা হয়ে থাকে। এটি আজীবন চলমান প্রক্রিয়া। আমি আগেই এক্সাম্পল দিয়েছি যে আমৃত্যু মানুষ কিন্তু এই শিক্ষা গ্রহণ করে থাকে। কোনো নির্দিষ্ট পাঠ্যক্রম নেই। এতে নির্দিষ্ট কোনো পাঠ্যক্রম বা
আনুষ্ঠানিক শিক্ষার মতো নির্দিষ্ট পরীক্ষা-নিরীক্ষা বা মূল্যায়ন পদ্ধতি নেই। এখানে ব্যক্তিগত এবং সামাজিক ভিত্তিক যে শিক্ষা, পরিবার, বন্ধু-বান্ধব, সহকর্মী, সাংস্কৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ এগুলোর মধ্য দিয়ে এই শিক্ষা কার্য পরিচালিত হয়। এখানে নির্দিষ্ট কোনো সার্টিফিকেট দেয়া হয় না, কোনো স্বীকৃতি দেয়া হয় না। এখানে স্বীকৃতি বলতে আমরা এটাই বুঝি যে সে সমাজের একজন সভ্য এবং সমাজের একজন কাঙ্ক্ষিত মানুষ। বাস্তব জীবনভিত্তিক শিক্ষা, এটি বাস্তব জীবনের সমস্যা, চ্যালেঞ্জ এবং অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত হয়, যা জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। এবং অভিজ্ঞতা এবং ভিত্তিক এই শিক্ষা এই বই পাঠ বা আনুষ্ঠানিক শিক্ষার পরিবর্তে বাস্তব অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের মাধ্যমে এটা কিন্তু এই শিক্ষা কার্য মানুষ অর্জন করে। প্রথা বহির্ভূত শিক্ষার বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম আরেকটা বিষয় হলো কোনো নির্দিষ্ট স্থান বা সময়সীমা দরকার হয় না। যেটা আমরা প্রথা গত শিক্ষায় দেখেছি যে সেখানে নির্দিষ্ট একটা বিদ্যালয়, নির্দিষ্ট পর্যায়ের মধ্য দিয়ে শিক্ষা কার্য সেখানে পরিচালিত হতো। যেটা কিন্তু অনানুষ্ঠানিক শিক্ষার মতো নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট সময়সীমার সীমাবদ্ধ নয়, বরং এটি যেকোনো পরিবেশে হতে পারে। নিয়ন্ত্রিত নয়, অর্থাৎ যেখানে নোডাল এজেন্সিস গুলো নিয়ন্ত্রণের মধ্য দিয়ে প্রথাগত শিক্ষা হয়, এখানে কিন্তু কোনো নিয়ন্ত্রণ থাকে না। এটি ব্যক্তিগত আগ্রহ ও প্রয়োজন ভিত্তিক শিক্ষা হিসেবে আমরা কিন্তু ধরে নিতে পারি। এখন কথা হচ্ছে যে এই প্রথা বহির্ভূত শিক্ষার গুরুত্ব কি রয়েছে? নাকি এর কোনো দরকার নেই? নিশ্চিতভাবে আমরা বলতে পারি একটা মানুষ প্রথাগত শিক্ষা নাও নিতে পারে, কিন্তু প্রথা বহির্ভূত শিক্ষা কিন্তু তার দরকার। তার কারণ এটা বাস্তব জীবনের দক্ষতা বৃদ্ধি করে, এটি আর্থসামাজিক উন্নয়নে তাকে সাহায্য করে, এটি স্বশিক্ষা এবং আত্ম উন্নতিতে তাকে সাহায্য করে। তাই প্রথা বহির্ভূত শিক্ষা কিন্তু মানুষের দরকার। এখানে এখন প্রথা বহির্ভূত শিক্ষার গুরুত্বের মধ্যে অন্যতম যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মানবিক মূল্যবোধ এবং নৈতিক শিক্ষা। এই মানবিক মূল্যবোধ এবং নৈতিক শিক্ষা যদি কারো না হয়ে থাকে, সে কিন্তু সমাজের একজন কাঙ্ক্ষিত মানুষ হতে পারে না। এবং মানবিক মূল্যবোধ এবং নৈতিক শিক্ষা কিন্তু প্রথা বহির্ভূত শিক্ষার মধ্য দিয়েই তার পরিবারের থেকে, তার সমাজের থেকে, তার যে আম বিভিন্ন যে সমস্ত ধর্মীয় যে ব্যবস্থাপনাগুলো রয়েছে, সেগুলোর মধ্য দিয়ে কিন্তু এই প্রথা বহির্ভূত শিক্ষা তার হয়ে থাকে। এবং এই প্রথা বহির্ভূত শিক্ষার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো সৃজনশীলতা এবং উদ্ভাবনশীলতার বৃদ্ধি করা। অর্থাৎ কেউ যদি ক্রিয়েটিভ হয়, সেখানে কিন্তু তাকে প্রথাগত শিক্ষায় সেই ক্রিয়েটিভিটি থেকেও তার স্বাধীনভাবে যদি তাকে মুক্তভাবে সেই ক্রিয়েটিভ বা সৃজনশীলতার বিকাশ করতে দেয়া হয়, সেটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এবং আত্মনির্ভরশীলতা ও সমস্যা সমাধানের ক্ষেত্রে এই শিক্ষা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন কথা হচ্ছে যে এই প্রথা বহির্ভূত শিক্ষারও কিন্তু কিছু সীমাবদ্ধতা রয়েছে। কি? যেমন সুনির্দিষ্ট কোনো কাঠামো এখানে নেই। একটা সুনির্দিষ্ট বা একটা নির্দিষ্ট লক্ষ্যে যদি আমরা পৌঁছতে চাই যে এই বিষয়টা সম্পর্কে আমরা একটা নলেজ অর্জন করতে চাই। যেমন আমি ডাক্তারি বিদ্যার কথা বলেছি, আইন বিদ্যার কথা বলেছি বা ইঞ্জিনিয়ারিং এর বিদ্যার কথা বলেছি। এরকম যদি আমাদের কোনো শিক্ষা আমরা অর্জন করতে চাই, তাহলে কিন্তু এই প্রথা বহির্ভূত শিক্ষায় সেটা সম্ভব নয়। বা প্রাতিষ্ঠানিক স্বীকৃতির এখানে কিন্তু কোনো ব্যবস্থা নেই। এবং এখানে আমরা তার যে নলেজ, তার যে জ্ঞান, সেটাকে যদি জাজ করতে চাই, সেটাও কিন্তু কোনোভাবে সম্ভব নয়। এখানে অনেক ভুল তথ্যের সম্ভাবনা হয়ে থাকে। যেমন আমরা সমাজে অনেক সময় দেখি অনেক মানুষের অনেক সুপারস্টিশন থাকে, অনেক কুঅভ্যাস থাকে। সেগুলো কিন্তু এই প্রথা বহির্ভূত শিক্ষার মধ্য দিয়ে তারা অর্জন করে। যেগুলো সমাজের জন্য বা আমাদের সমাজ ব্যবস্থার জন্য কোনোভাবেই কিন্তু কাম্য নয়। এখন কথা হচ্ছে যে এই প্রথা বহির্ভূত শিক্ষায় আরো কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন এখানে শৃঙ্খলার অভাব, এখানে সমান সুযোগের অভাব, সবাই সুযোগ পায় না। কারো পারিবারিক সামাজিক পরিবেশ যদি ভালো হয়, তারা হয়তো ভালো পায়। কিন্তু অনেকের সেই পরিবেশ থাকে না, যার ফলে তারা সেই শিক্ষা অর্জন করতে পারে না। তাহলে এগুলো সবই হচ্ছে প্রথা বহির্ভূত শিক্ষার বিভিন্ন রকমের সীমাবদ্ধতা। তো এখন কথা হচ্ছে যে আমি বিশেষ করে এই প্রথা বহির্ভূত এবং প্রথাগত শিক্ষার আ আলোচনা এখানে করলাম এবং এই আলোচনার মধ্য দিয়ে আমি দুটো বিষয়কেই তুলে ধরার চেষ্টা করেছি। অর্থাৎ এখানে প্রথা বহির্ভূত শিক্ষা ব্যক্তির সার্বিক উন্নয়নের জন্য অপরিহার্য। এই শিক্ষা তার ব্যক্তি, তার পরিবার, সমাজ এবং কাজের পরিবেশ এবং দৈনন্দিন অভিজ্ঞতার মাধ্যমে অর্জন করে এবং যদিও এটি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পায় না, তবে তাকে ব্যক্তিগত ও সামাজিক বিকাশের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে এই শিক্ষার গুরুত্ব স্বীকার করে ব্যক্তিগত দক্ষতা ও নৈতিক মূল্যবোধ অর্জনের জন্য এই শিক্ষাকে আরো বেশি উৎসাহিত করা উচিত। তাই আজকে একেবারে শেষে শিক্ষার্থী বন্ধুদের জন্য এখানে কিছু আ মূল্যায়নধর্মী এবং কিছু প্রশ্ন এখানে রাখা হয়েছে। যেই প্রশ্নগুলোর মধ্য দিয়ে শিক্ষার্থী বন্ধুরা আজকের যে বিষয় এখানে আলোচনা হলো, সেটা সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা তারা করতে পারবে এবং আজকের এই বিষয়কে আরো সুন্দর করে অবগত হতে তাদেরকে কিন্তু সাহায্য করবে। তাই সকলকে আমার আন্তরিক
ধন্যবাদ জানিয়ে আমি আমার যে আজকের বক্তব্য এখানেই শেষ করছি।